पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया। अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। দানেশ সুইটের ঘটনা কি শুধুই একটি পরিবারের দুর্ভাগ্য, নাকি এটি বাঙালির পরিচয়, নাগরিকত্ব, ভাষা এবং সাংবিধানিক অধিকারের সঙ্গে জড়িয়ে থাকা বহু পুরনো এক বিতর্কের নতুন অধ্যায়? আজ আমরা কথা বলবো সেই বিতর্ক নিয়ে, কথা বলবো ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি নিয়ে, কথা বলবো কেন স্বাধীনতার এত বছর পরেও বহু বাঙালি মনে করেন তাদের পরিচয় বারবার প্রমাণ করতে হয়। আর সবচেয়ে বড় কথা, একটি গণতান্ত্রিক দেশে নিরাপত্তার নাগরিক অধিকারের মধ্যে সীমারেখা কোথায় টানা উচিত। আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, জন্মের প্রমাণপত্র আছে, আপনি বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আপনাকে বলা হলো আপনি এই দেশের নাগরিকই নন, তারপর আপনাকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হলো, আবার আপনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হচ্ছে। ভুলটা কি আপনার না রাষ্ট্রের? শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু অভিযোগ বলছে ঠিক এমনটাই ঘটেছে দানিশ শেখ এবং সুইটি বিবি এবং তাদের পরিবারের সঙ্গে। আর এখানেই শুরু হচ্ছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে রাষ্ট্র বলছে অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা জরুরি, অন্যদিকে প্রশ্ন উঠছে যদি একজন প্রকৃত ভারতীয় নাগরিককেই ভুল করে বিদেশি বলে চিহ্নিত করা হয়, তাহলে তার দায় কে নেবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু দানিশ বা সুইটি নয়, আজকের আলোচনা আপনার আমার পরিচয়, বাঙালির আত্মমর্যাদা এবং একজন নাগরিক হিসেবে আমাদের সাংবিধানিক অধিকারকে ঘিরে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। বীরভূমের বাসিন্দা বলে দাবি করা দানিশ শেখ, সুইটি বিবি এবং তাদের পরিবারের কয়েকজন সদস্যকে 2025 সালে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী তারা দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। পরিবারের দাবি তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন নথিও ছিল, তবুও তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে, আর সেখানেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে ফিরিয়ে আনা হবে এবং তারপর তাদের নাগরিকত্ব যাচাই করা হবে। এখানেই মূল প্রশ্ন, যদি নাগরিকত্ব যাচাইয়ের কাজ এখনো বাকি থাকে, তাহলে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছিল কি ভিত্তিতে? আবার অন্যদিকে সরকারের পক্ষ থেকেও যুক্তি রয়েছে সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা রাষ্ট্রের দায়িত্ব, তাই সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের কর্তব্য। অর্থাৎ বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি অত্যন্ত জটিল প্রশ্ন, নিরাপত্তা বনাম নাগরিক অধিকার। কিন্তু দানিশ সুইটির ঘটনা শুধুমাত্র একটি পরিবারের কাহিনী কিন্তু নয়, এই ঘটনাকে ঘিরে আরো বড় এক সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। পশ্চিমবঙ্গে এখন নতুন রাজ্য সরকারের ঘোষিত ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে। এই নীতির মূল বক্তব্য প্রথমে শনাক্তকরণ, তারপর সরকারি নথি থেকে নাম বাদ দেওয়া এবং শেষে ডিপোর্টেশন। নীতির সমর্থকরা বলছেন সীমান্তবর্তী রাজ্যে বেআইনি অনুপ্রবেশ একটি বাস্তব সমস্যা। ভোটার তালিকা, সরকারি সুযোগ সুবিধা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রকৃত নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য নির্ধারণ করা জরুরি। কিন্তু সমালোচকরা বলছেন শনাক্তকরণ প্রক্রিয়ায় যদি ভুল হয়, তাহলে একজন বৈধ নাগরিকের জীবন মুহূর্তের মধ্যেই তো ধ্বংস হয়ে যেতে পারে। সুইটি বিবির বক্তব্য অনুযায়ী তাকে বাংলাদেশে দীর্ঘ সময় কাটাতে হয়েছে, এমনকি আটক অবস্থায়ও থাকতে হয়েছে। যদি শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে তিনি ভারতীয় নাগরিক, তাহলে প্রশ্ন উঠবে এই ক্ষতির দায় কে নেবে? আর এখান থেকেই আলোচনা পৌঁছে যায় আরো গভীর এক জায়গায়, বাঙালির পরিচয় এবং ইতিহাসের প্রশ্নে। কারণ এই প্রথম নয় যখন বাংলাভাষী মানুষদের পরিচয় নিয়ে বিতর্ক উঠেছে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, এমনকি আজও দেশের বিভিন্ন প্রান্তে বহু বাংলাভাষী মানুষ অভিযোগ করেন যে তাদের কখনো বহিরাগত, কখনো বাংলাদেশি, কখনো অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা হয়। অবশ্য এই অভিজ্ঞতা সবার নয় এবং দেশের কোটি কোটি বাঙালি নাগরিক স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু যেসব ঘটনা সামনে আসে সেগুলো বাঙালি সমাজে এক ধরনের উদ্বেগ তৈরি করে। এখানে ইতিহাসের দিকে তাকানো জরুরি। যুগে যুগে বাঙালিরা কেন বারবার অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার? এই প্রশ্ন আজও প্রাসঙ্গিক। অথচ ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান অনস্বীকার্য। ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন সহ অসংখ্য বাঙালি বিপ্লবী দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তারপরও ইতিহাসের নানা পর্বে বাঙালিদের অবদানকে আড়াল করার অভিযোগ বারবার উঠেছে। বাঙালির পরিচয়, সংস্কৃতি, ভাষার প্রতি ভালোবাসা ইতিহাসে বহুবার প্রমাণিত হয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদায় দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ বহু বাঙালি শহীদ হন।
ভাষা আন্দোলন পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করে এবং 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা ভাষাভাষীদের ভাষা ও পরিচয় রক্ষার সংগ্রাম দীর্ঘদিনের। অসমের বরাক উপত্যকায় 1961 সালের 19শে মে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে পুলিশের গুলিতে 11 জন শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলেই কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বাংলা সরকারি ভাষার মর্যাদা পায়। আজও 19শে মে ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠা করে। সাম্প্রতিক সময়ে ভারত সরকারও বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে। তবু প্রশ্ন থেকেই যায়, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাভাষী জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও কেন বাঙালিদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি রয়েছে? কেন দেশের বিভিন্ন প্রান্তে বাংলায় কথা বললেই অনেক সময় সন্দেহের চোখে দেখা হয়? কেন বহু বাঙালি মনে করেন যে তাঁদের পরিচয় ভাষাকে বারবার প্রমাণ করতে হয়? অন্যদিকে এটাও সত্য যে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, সংস্কৃতিকে বাঙালিদের অবদান অত্যন্ত সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, সুভাষচন্দ্র বোস, জগদীশ চন্দ্র বোস এবং আশুতোষ মুখার্জির মতো ব্যক্তিত্ব শুধু বাঙালি সমাজ নয়, সমগ্র ভারতকে গৌরবান্বিত করেছেন। ভারতের জাতীয় সঙ্গীত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও একই বাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালিদের সমস্যার আরেকটি দিক হলো নিজেদের মধ্যে ঐক্যের অভাব নিয়ে দীর্ঘদিনের আত্মসমালোচনা। অনেকের মতে পারস্পরিক বিভাজন ও অনৈক্য বাঙালিদের দুর্বলতার অন্যতম কারণ। তাই ইতিহাসের শিক্ষা হলো অধিকার, ভাষা ও মর্যাদা রক্ষার পাশাপাশি পারস্পরিক সংহতিও সমান জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অভিযোগ করেছেন, বাংলা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। তার সমর্থকরা বলেছেন, দানেশ সুইটির ঘটনা সেই আশঙ্কাকে বাস্তব রূপ দিয়েছে। আবার বিরোধীরা বলছেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা দিয়ে সামগ্রিক চিত্র ব্যাখ্যা করা যায় না, সত্য সম্ভবত মাঝামাঝি কোথাও রয়েছে। এদিকে গত 22শে মে নয়াদিল্লিতে বিএসএফ এর প্রতিষ্ঠাতা KF রুস্তমজির স্মারক বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে অবৈধ অনুপ্রবেশ শুধু আটকানো নয়, দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে। তিনি জানান, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় বিএসএফ, জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশের মধ্যে সমন্বয় বাড়িয়ে আরও শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সীমান্তে অনুপ্রবেশ এবং জনবিন্যাস পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা রুখতে কেন্দ্র বদ্ধপরিকর বলেও তিনি জানান। কারণ অনুপ্রবেশ রোধ যেমন জরুরি, তেমনি কিন্তু জরুরি প্রশাসনিক ভুলের সম্ভাবনা কমিয়ে আনাও। নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি হওয়া উচিত তথ্য, নথি, তদন্ত এবং আইনি প্রক্রিয়া, কোনো ভাষা বা সাংস্কৃতিক পরিচয় নয়। বাংলা ভাষা শুধু বাংলাদেশের ভাষা নয়, বাংলা ভারতের অন্যতম প্রধান ভাষা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের বরাক উপত্যকা, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, দেশের বহু অঞ্চলে কোটি কোটি নাগরিকের মাতৃভাষা বাংলা। তাই কোনো ব্যক্তি বাংলা ভাষায় কথা বলছেন মানেই তিনি বিদেশি, এমন ধারণা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। দানিশ সুইটির ঘটনা শেষ পর্যন্ত কি প্রমাণ করবে তা নির্ভর করবে নাগরিকত্ব যাচাইয়ের ফলাফলের উপর। কিন্তু এই ঘটনা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং নাগরিকের অধিকার দুটোকে সমান গুরুত্ব দিতে হবে। একটি গণতান্ত্রিক দেশে কোনো নিরপরাধের নাগরিক যেন ভুলবশত নিজের দেশ থেকেই বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেই নিশ্চয়তা দেওয়াও রাষ্ট্রেরই দায়িত্ব। আর সেই কারণেই আজকের বিতর্ক কেবল দানিশ বা সুইটির নয়, এটি পরিবর্তনের বিতর্ক, এটি নাগরিকত্বের বিতর্ক, এটি ভাষা, সংস্কৃতি এবং সংবিধান প্রদত্ত অধিকারের বিতর্ক। আজ প্রশ্নটা শুধু এই নয় যে অনুপ্রবেশকারী কে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য রয়েছে। ভারতের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী কেবল পশ্চিমবঙ্গেই নয়, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর সহ দেশের বিভিন্ন অংশে বসবাস করেন। আবার বহু বাঙালি কাজের সূত্রে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যান। ফলে কোনো ব্যক্তি বাংলা বলছেন বলেই তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে ধরে নেওয়া যুক্তিসম্মত হতে পারে না। অবশ্য এর অর্থ এই নয় যে অনুপ্রবেশের সমস্যা নেই। সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে এবং রাষ্ট্রের অবশ্যই অধিকার আছে বৈধ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য নির্ধারণ করার। কিন্তু সেই প্রক্রিয়াটি যদি ভাষা, পোশাক, নাম বা ধর্মের মতো বাহ্যিক পরিচয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ভুলের সম্ভাবনা বেড়ে যায়। দানিশ সুইটির ঘটনায় সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটি, নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি হওয়া উচিত নথি, তদন্ত এবং আইনি প্রক্রিয়া, ভাষা বা পরিচয় নয়। কারণ একজন বাংলাদেশি বাংলা বলতে পারেন, আবার একজন ভারতীয় নাগরিকও বাংলা বলতে পারেন। ভাষা কোনো দেশের একচ্ছত্র সম্পত্তি নয়। তাই বাংলা বললেই বাংলাদেশি
এই বক্তব্যকে নিছক রাজনৈতিক স্লোগান হিসেবে দেখলে বিষয়টির গভীরতা বোঝা যাবে না, বরং এটি একটি সতর্কতা যে নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ায় যেন ভাষাগত বা সাংস্কৃতিক পরিচয়কে প্রমাণ হিসেবে ব্যবহার না করা হয়। দানিশ সুইটির ঘটনা দেখিয়েছে প্রশাসনিক ভুলের শিকার হলে একজন মানুষের শুধু স্বাধীনতাই নয়, তার পরিচয়, পরিবার এবং জীবন জীবিকাও বিপন্ন হয়ে পড়তে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে অনুপ্রবেশ রোধ যেমন জরুরি, তেমনি জরুরি এর নিশ্চয়তা দেওয়া। যে কোনো ভারতীয় নাগরিককে কেবল তার ভাষা বা পরিচয়ের কারণে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে না। বিতর্কের আসল কেন্দ্রবিন্দু এখানেই। প্রশ্নটা হলো, একজন প্রকৃত নাগরিককে চিহ্নিত করার প্রক্রিয়া কতটা নির্ভুল? প্রশ্নটা হলো, ভাষা কি কখনো সন্দেহের কারণ হতে পারে? প্রশ্নটা হলো, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা কোথাও নাগরিক অধিকারের সীমারেখা অতিক্রম করছি না তো? আর প্রশ্নটা হলো, যদি একজন নিরপরাধ মানুষ ভুলবশত বিদেশি হিসেবে চিহ্নিত হন, তাহলে সেই ক্ষতির মূল্য কিভাবে পরিমাপ করা হবে? এই বিতর্কের চূড়ান্ত উত্তর হয়তো আজ নেই, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে, আর গণতন্ত্রে প্রশ্ন করাই নাগরিকের অধিকার। এবার আপনাদের কাছে জানতে চাই, নাগরিকত্ব যাচাইয়ের আগে কাউকে ডিপোর্ট করা কতটা ন্যায়সঙ্গত বলে আপনি মনে করেন? নাম্বার 2, দানিশ সুইটির ঘটনাকে কি প্রশাসনিক ভুল বলবেন, নাকি বৃহত্তর কোনো সমস্যার লক্ষণ? রিপিট। নাম্বার 3, ডিটেক্ট, ডিলেট, ডিপোর্ট নীতি কি সীমান্ত নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, নাকি এতে বৈধ নাগরিকের ঝুঁকি বাড়তে পারে? নাম্বার 4, বাংলা ভাষায় কথা বলা মানুষদের নিয়ে সন্দেহের যে অভিযোগ ওঠে, তা কি বাস্তব সমস্যা নাকি রাজনৈতিক প্রচার? নাম্বার 5, আপনার মতে জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আলোচনা হোক তথ্যের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে আর গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। কারণ পরিচয়ের প্রশ্নে আবেগ থাকতে পারে, কিন্তু সমাধান খুঁজতে হলে প্রয়োজন তথ্য, আইন এবং ন্যায় বিচার। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।